লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর দীপ আসে একটা ব্যাংক অথরিটির কাছে সেখানকার ব্যাংক বানানোর জন্য। আর তার আগে আসে ইনকা রনিত আর এসে ওদের পেছনে লাগে। আর ঠিক তখনই ওদেরকে টেররিস্টরা অ্যাটাক করলে সেখানকার ওরা ধরা পড়ে যায়। আর সবার সামনে রনিত আর ইনকার মুখোশটাও খুলে দেয়। আর টেররিস্টরা বলে, আচ্ছা বল, এ বেশে কেন ছিলি তোরা? ছদ্মবেশ কেন নিয়েছিলি? আমাদের ক্ষতি করার জন্য না কিসের জন্য? বলতে হবে, নাহলে দেখ তোকে আজকে শেষ করে দেবো, এসব বলে। এদিকে তখন রনিত আর ইনকাকে দেখে কিন্তু ঝাঁপি আর দীপ কিন্তু অবাক হয়ে যায়। ঝাঁপি যতটা অবাক হয়, দীপ কিন্তু ততটা অবাক হয় না, কারণ দীপ এর আগে ওকে একটু দেখেছিল ইনকাকে, সেটা ওর মনে হয়। এদিকে ইনকা মনে মনে বলে, আমি কোথায় এসে পড়লাম, কোন বিপদে পড়লাম? আমি ঠাকুর, আমাকে উদ্ধার করো, আমি বাড়িতে গিয়ে মন ভরে তোমার পুজো করব, এসব বলে। এদিকে তখন দীপ বলে, আমি ঠিকই ধরেছিলাম, তাহলে সেদিনকে আমাদের সেই হোটেলে আমি ইনকাকেই দেখেছিলাম। তখন ঝাঁপি বলে, কি বললে তুমি? ইনকাকে এর আগে দেখেছো? তখন বলে, হ্যাঁ আমি দেখেছিলাম, কিন্তু ও আমাকে দেখার আগে ও সরে গিয়েছিলো, তাই আমি বুঝতে পারিনি। কিন্তু না, এখন মনে হচ্ছে ওই আমাদের পিছনে লেগেছিলো, সেদিন ঘরে বন্দি কিন্তু ওরা আমাদেরকে করেছিল, এসব বলে। দেখে তখন রনিত আর ইনকাকে বলে, চুপচাপ এখানে বস, আর নাহলে তোদেরকে গুলি মেরে দেবো, এসব বলে। তখন ওরা ওখানকে চুপচাপ বসে থাকে। আর দীপ আর ঝাঁপিও সেখানে থাকে। আর যখন ঝাঁপি বলে, দেখ এবার কীরকম লাগে, আমার পিছনে তোরা লাগতে চেয়েছিলে না, এবার নিজের বিপদের নিজে করে মেরেছিস, এবার বুঝতে পারছিস তো? তখন দীপ বলে, আমার তো ভাষা নেই, এদিকে কি বললে আমি শান্তি হবো, এসব বলে। এদিকে একটা ছেলে ওখান থেকে বেরিয়ে পালাতে যাচ্ছে, যে আমার বউ প্রেগনেন্ট, আমাকে যেতে দাও। তখন বলে, বউ প্রেগনেন্ট, তার আগেই তোকে শেষ করে দেবো, দেখ। তখন ঝাঁপি গিয়ে বলে, ওকে শেষ করার আগে আপনি আমাকে শেষ করুন। একটা বাচ্চা পৃথিবীতে আসার আগেই তার বাবা হারা যাবে, তার বাবার মৃত্যু হবে, কিছুতেই হতে পারে না। তখন সেখান থেকে ফোন আসে পুলিশ কমিশনার কাছ থেকে, যে একটা মানুষকেও আপনারা মারবেন না, আমরা ঠিক টাকা আপনাদের কাছে ট্রান্সফার করে দেবো, তার জন্য আমাদের একটু সময় লাগবে, এসব বলে। তখন বলে, ঠিক আছে। তখন ঝাঁপিয়ে দীপ লোকটাকে বোঝায় আর বলে, কিছু হবে না, কোনো কিছু হবে না, আপনি শান্ত হয়ে বসুন, ঠিক একটা না একটা আমরা বিপদ থেকে উদ্ধার পাবোই। কে বললো পাবো না? এসব কথা বলা বলি করে। এদিকে দেখা যায় যে ব্যাংক অথরিটির বাইরে সব পুলিশেরা গার্ড দেয়, আর মিডিয়ার লোকেরা চলে আসে। আর সেখানকার আসে নীলু আর কাসায়। আর সেখানে এসে বলে, আমাদেরকে ভিতরে ঢুকতে দিন, আমাদের দাদা ভাই আর আমাদের ঝাঁপি আছে ওখানে করে, আমাদেরকে যেতেই হবে ওখান করে, কেন বুঝতে পারছেন না? আমরা যাবো ওখানে। তখন পুলিশটা বলছে, দিদি আপনারা প্যানিক করবেন না, আপনারা শান্ত হয়ে থাকুন, আপনারা কেন এরকম করছেন, ভিতরে যাওয়া যাবে না, এসব বলে। এদিকে দেখা যায় যে দীপের বাবা, দীপের মা সবাই মিলে সেখানে টিভিতে খবর দেখে। আর খবর দেখতে দেখতে এসব কিছু শুনতে পায় যে দিল্লিতে ব্যাংক অথরিটির কাছে এসেছিলো বহু লোক, তাদের ব্যাংক বানানোর স্বপ্ন নেই, কিন্তু সেখানকার ওরা জঙ্গিরা কিন্তু হাঙ্গামা শুরু করে দেয়, ওদের কাছ থেকে অনেক টাকা নিয়ে বলে ওদেরকে ঘরবন্দি করে রাখে, এসব বলে। আর তখন দীপের মা কান্নাকাটি করতে থাকে। আর তখন বিধান বলে, মামু ওই দেখো, ওখানে মনে হচ্ছে না নীলু আর দিদি ভাই? তাই তো মনে হচ্ছে গো, দেখো তুমি, টিভিতে দেখা যাচ্ছে ওদেরকে। তখন বলে, হ্যাঁ, কিন্তু ওরা কোথায় গেলে গেল? তাহলে কি আমাদেরকে না বলে চুপি চুপি ওরা চলে গেছে ওদের সঙ্গে? দেখছো, আমাদেরকে বলার একবার প্রয়োজনও মনে করে না, ওরা ওখানকে চলে গেছে, আমাদেরকে কিছু মনে করে না, এসব বলে দীপের মা। আর কান্নাকাটি করতে থাকে। এদিকে তখন নীলু কাসাইকে সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর বলে, কাসাই তুমি এরকম করলে আমার কি হবে? তুমি একটু শান্ত হও, আমরা যেভাবেই হোক ঝাঁপি আর দীপকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। তো বলছি তো, পুলিশ ওদেরকে ঠিক পাহারা দিচ্ছে, তুমি চুপ করো। তখন বিধান ফোন করে কাসাইকে। আর বলে, কাসাই কেন বিধান কেন ফোন করছে? তাহলে কি বিধান সব কিছু জেনে গেছে না কি? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন বলে, হ্যাঁ জেনে গেছে, দেখ চারিদিকে কিন্তু মিডিয়ার লোক ছড়াছড়ি, হয়তো বাংলার কোনো মিডিয়া এসেছে, সেখান থেকে ওরা হয়তো জানতে পেরেছে। এত বড় খবর আমাদের লুকিয়ে রাখা উচিত হবে না, আমাদেরকে জানাতেই হবে। তখন বিধান ফোনটা ধরে। আর তখন সব কথা বলে যে ওরা ভিতরে আছে এসব। এদিকে তখন বিধান বলে, এখন কি হবে তাহলে? ওখান করে তো ওই ব্যাংক অথরিটির কাছেই তো গেছে আমাদের দাদা ভাইরাও, তাহলে এখন কি হবে? তখন দীপের মা বলে, ওই মেয়েটার জন্যই তো আমার ছেলেটা শেষ হতে চলেছে। তখন
দীপের বাবা বলে, শোনো, একটা কথা ভুলে যাচ্ছ তুমি, ওখানে শুধু তোমার ছেলে নয়, আমাদের বাড়ির কিন্তু বৌমা আছে। যদি তুমি ভগবানের কাছে প্রার্থনা করতে চাও তাহলে দুজনের জন্যই করো, নাহলে কিন্তু মা ছাড়া লক্ষ্মী কিন্তু তোমার হয়ে লড়বে না, এটুকু মাথায় রেখো। এসব বলে। এদিকে ওরা আলোচনা করে আর বলে, শোন, এবার তোদের তো খানার ব্যবস্থা করা হবে, তোরা এবার খাওয়া দাওয়া করে নিবি। আর তখন দীপকে বলে, আগে তোকে শেষ করে দিতে হবে, বল। তখন ঝাঁপে এসে জড়িয়ে ধরে আর বলে, না, এটা কিছুতেই হতে পারে না, আমি থাকতে ওকে শেষ হতে দেবো না। ঠিক তখনই আবার ফোন করে বলে, 1 ঘন্টার মধ্যেই আমি সমস্ত টাকা ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু তার একটা শর্ত আছে, আপনি কারোর গায়ে এক ফোঁটা কিন্তু আঁচড়ও কাটতে পারবেন না। তখন বলে, ঠিক আছে, বলে আবার ওদেরকে বসতে বলে। আর তখন ঝাঁপি বলে, আর 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টার মধ্যে যা করার আমাকে করতেই হবে। তখন দীপ বলে, যা করার করতে হবে মানে তুই কী করবি? এখানকার তুই কী ভাবছিস যে আমাদের পাড়ার ডাকাতেরা এরা কিন্তু টেররিস্ট, এদিকে তুই পারবি না। তখন বলে, শোনো, আমি ব্যাংক খোলার জন্য এখানে এসেছি, আমি ব্যাংক কেন খুলবো যদি আমি জনগণের সেবাই যদি না করতে পারবো? আর তাই আমি বলছি, আমাকে কিছু তো একটা করতেই হবে। এসব বলে। এদিকে দেখা যায় যে কি আবারও নীলু আর কাসাই সেখানকার দাঁড়িয়ে আছে আর বারবার করে ঝাঁপিদের কথা ভাবতে থাকছে। এদিকে ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আর খাবারগুলো নিয়ে এসে সামনে রাখে আর সবাইকে একটা করে বার্গার বেড়ে দেয়। আর ঝাঁপিকে দিতে গেলে ঝাঁপি সেই বার্গারটা নেয় না। আর তখনই একটা লোককে আবার দিতে যায়, যে লোকটাকে ওরা মাঠে যাচ্ছিলো, ওর বউ প্রেগনেন্ট। তখন বলে, না, আমি খানা খাবো না এসব বলে। তখন ঝাঁপে উঠে আর ওর কাছ থেকে খাবারটা নেয় আর লোকটাকে গিয়ে বলে, আপনি খেয়ে নিন। তখন বলে যে, না, খাবো না। তখন বলে, ভাইয়া, আমি তো আপনার ছোটো বোনের মতো না, আপনি খাবারটা খেয়ে নেন, আপনাকে সুস্থ হতে হবে তো, আপনার কিছু হবে না বলে তখন ঝাঁপি নিজে হাতে খাবারটা খাইয়ে দেন আর ওই কাঠিটা নিয়ে আসে। তখন বলে, এবার কিছু আমাকে করতে হবে, সময় তো হয়ে যাচ্ছে। ঠিক তখন ওর মাথায় আসে ওই কাঠিটার কথা আর বলে, এটাই হচ্ছে আমাদের অস্ত্র, আমি পেয়ে গেছি। তখন বলে, এই একটা অস্ত্রতে তুই কী করবি, এই কাঠি দিয়ে সামান্য? তখন বলে, শোনো না, আগে আমার প্ল্যানটা শোনো, তারপর তো তুমি বলবে। তখন ঝাঁপি ওকে সমস্ত প্ল্যানের কথাটা জানায়। আর তখন দীপ বলে, তাই যদি হয়, প্ল্যানটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু একটা কাঠিতে কি আমাদের সব কাজ হবে? তখন বলে, না। তখন বলে, তোমার কাঠিটা আর আমার কাঠিটা দুটো হলো, ওরকম করে সবার কাছ থেকে কাঠিগুলোকে কালেক্ট করতে হবে এইভাবে, আর তারপরে কিন্তু আমাদেরকে যুদ্ধে নামতে হবে। তখন ঝাঁপি সমস্ত কাঠিগুলো কালেক্ট করা হয়ে যায়। তখন বলে, শোনো, আমরা তো সব কাঠিগুলো পেয়ে গেছি, এবার কিন্তু আমাকে বাইরে বেরোতে হবে, আমি বাথরুমের নাম করে বাইরে যাচ্ছি, তারপর কিন্তু তোমরা এদিকে সাবধানে থেকো, এদিকে কিন্তু তোমরা শুরু করো। তখন ঝাঁপি গিয়ে বলে, আমি বাথরুমে যাব, আমাকে বাথরুমে যেতে দাও প্লিজ, আমার বাথরুমে যেতেই হবে। তখন বলে, নিয়ে যাও ওকে। তখন একজন বন্দুক ধরে ওকে বাইরের দিকে নিয়ে আসে। তখন ঝাঁপি ওখানে থমকে দাঁড়িয়ে পড়ে। তখন বলে, কী হলো, দাঁড়ালি কেন? আর ঝাঁপি তখন ঘুরে ওর পায়ে একটা কাঠি দিয়ে জোরে আঘাত করলে লোকটা পড়ে যায় আর তখন ওর কাঁধে একটা জোরে আঘাত করে। আগাম পর্বে দেখতে হবে যে ব্যাংক অথরিটিরা ঝাঁপিকে একটা সুযোগ বা একটা চান্স দিয়েছে, যে হ্যাঁ, এই সুযোগটা তুমি পেতে পারো। তখন দীপ বলে, জানেন, আমাদের ওখানকার কিন্তু গ্রামের লোকেরা ওকে বলে হিউম্যান কারেকশন, কারণ ও মুখে মুখে সব অঙ্ক করে দিতে পারে, মুখে মুখে অনেক দূর পর্যন্ত ও হিসাব মেলাতে পারে। আর তখন ওর পরীক্ষা শুরু করে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।